আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। যখন তুলসী গ্যাওয়ার্ড ভারতে এলেন, যারা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে খুশির বন্যা। তিনি যে কথাগুলো বলেছেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে বিরুদ্ধে চলে গিয়েছে। দ্বিতীয়ত, তিনি জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। আওয়ামী লীগের সব মানুষ একেবারে শতভাগ নিশ্চিত যে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে অফ স্ক্রিনে বা সাইড লাইনে গোপন বৈঠক হয়েছে এবং তুলসী গ্যাওয়ার্ড নরেন্দ্র মোদীর অনুরোধে অজিত দোভালকে নিয়ে শেখ হাসিনাকে বাংলার জমিনে আবার ক্ষমতায় বসানোর জন্য যে কুটচালগুলো দরকার সেগুলো তিনি দেবেন। তারই প্রেক্ষিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং সর্বোপরি এখানকার যে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, এটি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য ভীষণ রকম বিব্রতকর। সরকার এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি নানাভাবে কথা বলেছে। সরকার বিরোধী যারা শক্তি তারা উল্লসিত হয়েছে। সরকারের যারা পক্ষের লোক তারা আবার মুহূর্তের মধ্যে উল্টে গিয়েছে। এই অবস্থাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা ফেসবুকে বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করছেন। আজ সমন্বয়করা পালাবে, কাল উপদেষ্টারা পালাবেন, কোনো অবস্থাতে কেউ যেন পালাতে না পারেন, এয়ারপোর্টে প্রহরা বসানোর জন্য বলা হয়েছে ইত্যাদি আরো অনেক কিছু। এবং ঠিক সেই মুহূর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংয়ে যে সকল বক্তব্য উঠে এসেছে তাতে স্পষ্টতই ইউনূস সরকারের পক্ষে সব কথাগুলো এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে ইউনূস সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবহিত, সরকার যা করছে তাতে তারা খুশি এবং স্পষ্টতই সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে, লেনাদেনা রয়েছে। এই ধরনের একটি বক্তব্য এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্যের নেপথ্যে আরো কিছু নিয়ামক কাজ করতে পারে। অতি সম্প্রতি একজন সিনেটর বাংলাদেশ ভ্রমণ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে আর্মস কোম্পানিগুলো রয়েছে যারা ওই দেশের সবচেয়ে প্রভাবশালী, ও দেশে আর্মস কোম্পানি এবং তেল কোম্পানি তারা সরকার পরিবর্তন করে ফেলে। এরকম আর্মস কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার কার্ল লেভিন, আমি একটা সময় যখন আমেরিকা ভ্রমণ করেছিলাম আমি তখন দেখেছি এই ভদ্রলোকের ক্ষমতা কোন পর্যায়ে। এরকম একজন সিনেটর এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ বৈঠক। এবং তার সেই বৈঠকের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এটি বিস্ময়কর এবং এর দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকার আসলে কোনো জাত নেই। আপনি তাদেরকে কিনতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তাদের দ্বারা যুদ্ধ করাতে পারবেন, তাদের দ্বারা মানুষ মারতে পারবেন, আবার তাদের দ্বারা আপনি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন। এমনিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক লবিস্ট গ্রুপ রয়েছে, বিশেষ করে ডেমোক্রেটিক মহলে। তারা নিশ্চয়ই এই সময় বসে নেই, কাজেই তারা কাজ করছে। ইলন মাস্ক যদি ব্যবসায়ের জন্য উদ্বিগ্ন হন, বাংলাদেশে স্পেসএক্সের বা স্টারলিংকের কার্যক্রম তারা চালাতে চান, তার সঙ্গে সঙ্গে যদি তেল এবং গ্যাস আমেরিকার কোম্পানিগুলো বিক্রি করতে চান,
তাহলে শেখ হাসিনার চাইতে, তারেক রহমানের চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সমঝদার। কাজেই আগামী দিনগুলোতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় টিকে থাকেন, তাহলে আমরা এরকম এক পরিবর্তিত বাংলাদেশ দেখব, যে বাংলাদেশের জন্য পুরো আমেরিকান প্রশাসন, আমেরিকান রাজনীতি পরিপূর্ণভাবে দুই ভাগ হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু। প্রতি মানুষের হৃদয়ের মনিক কোঠায় ঢুকে গিয়েছেন। আপনি বা আমি তাদেরকে নিয়ে যতই সমালোচনা করি, তাদেরকে যতই তুচ্ছ এবং তাচ্ছিল্য করি, তারা বহু মানুষের দোয়া, বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের শুভাশিসের উপলক্ষ হয়ে পড়েছেন। এই তিনজন মানুষের মধ্যে আমি বয়স কার কত বেশি আমি বলতে পারবো না, এই জন্য আমি ঠিক সামনে পিছনে এইভাবে আনলাম না। আমি প্রথমেই বলি অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তিনি এখন রাজনৈতিক দায়িত্বে আছেন। আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন, মুজিববাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংসদ সদস্য ছিলেন। তারপর আরো বহু পদবিতে তিনি ছিলেন রাজনৈতিক অঙ্গনে। আরো ডিটেলস বলবো, তার আগে দ্বিতীয় জন সম্পর্কে বলে নিই। আরেকজন হলেন জনাব Z.I. খান পান্না, আমাদের বরিশালের কৃতি সন্তান, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা, দাদা সবাই বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন সে ব্রিটিশ জমানা থেকে। কেবলমাত্র বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর বাইরে শেরেবাংলা একে ফজলুল হক থেকে শুরু করে আমাদের দক্ষিণাঞ্চলের যে সকল কিংবদন্তি রাজনৈতিক নেতা ছিলেন, যারা সর্বভারতীয় রাজনীতি করতেন, যেমন ভোলার কবি মুজাম্মেল সাহেব, এরকম অনেকে রয়েছেন। আমাদের অশ্বিনী কুমার দত্ত ছিলেন বরিশালের। তো তাদের সকলের সঙ্গে এই পরিবারটির সঙ্গে, অর্থাৎ Z.I. খান পান্না সাহেবের যে পিতা এবং পূর্বপুরুষদের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল, এবং সম্ভবত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা বার কাউন্সিলের সভাপতি ছিলেন Z.I. খান সাহেবের বাবা অথবা দাদা, আমি যেটা জানি। তৃতীয় যে ব্যক্তি, তিনি জনাব মাসুদ কামাল, সাংবাদিক। আমাদের দেশের সাংবাদিকদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, এদের একটা অংশ দালালি করে, পুড়িয়াবাজি করে, চাপাবাজি করে, মালিকের পদলেহন করে বড় বড় পদ পদবি পাওয়ার জন্য, কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানিজের চাকর হওয়ার জন্য। তারা বলতে গেলে সেই ওই সমস্ত গ্রুপ অফ কোম্পানিজের যে সকল দুর্নীতিবাজ মালিক রয়েছে, তাদের পদলেহন নয়, জুতা লেহন নয়, আরও কিছু লেহন যদি করতে হয়, সেই কাজ করেও অনেকে নিজের এই পেশাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো জঘন্য কর্ম নাই, সেই কর্মের কারণে পুরো সাংবাদিক পেশাটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে। এবং এই সময়টিতে সাংবাদিক বলতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো গালিতে পরিণত হয়েছে। তো সেই সকল গালি এবং সেই সকল দুর্বৃত্তপনার বিরুদ্ধে প্রতিপক্ষে যে কয়জন লোক মাথা উঁচু করে বলতে পারেন যে আমি সাংবাদিক, তাদের মধ্যে নিঃসন্দেহে এখন জনাব মাসুদ কামাল আলোচিত ব্যক্তিত্ব। তার এখন কোনো চাকরি নেই, তিনি চাকরি করেন না, চাকরি থেকে তাকে কখনো বাদ দেওয়া হয়নি। তিনি অনেকবার বলেছেন যে তিনি কখনো চাকরি হারা ছিলেন না, চাকরি ছেড়ে দিয়েছেন, এক চাকরি ছেড়ে দিয়ে আরেকটা পেয়েছেন, আর এখন তিনি শুধু ইউটিউব করেন। তিনি ইউটিউব করেন, তার স্ত্রী এইগুলোর ভিডিও ধারণ করেন, আর তারা দুজনে মিলে এডিটিং করেন, এবং এটাই মাশাআল্লাহ তার সংসার চলে যাচ্ছে, এবং এতেই তিনি খুব খুশি। আর টেলিভিশন টক শোতে গিয়ে তিনি কথাবার্তা বলেন, কোনো চাকরি টাকরি আর করেন না, এবং সর্বশেষ তিনি বাংলা ট্রিবিউনে চাকরি করতেন। এই ভদ্রলোকের সঙ্গে আমার এরকম ফেস টু ফেস টকশোতে দেখা হয়েছে, আন্তরিকতা হয়নি, কিন্তু তার একজন গুণমুগ্ধ ভক্ত হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আমি একসময় সাংবাদিক ছিলাম, সেই 1986 সন থেকে 90 সন পর্যন্ত। ঠিক ওই সময়টিতে এই ভদ্রলোকের সঙ্গে উনি পেশাতে ছিলেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু 86 থেকে 91 সনে ইনকলাব, তারপরে দৈনিক বাংলা, তারপরে আসলে তখন অনেক ছোট ছিল, কিন্তু তখন আসলে যে কোনো কারণেই হোক তার সঙ্গে আমার পরিচয় হয়নি। হয়তো তিনি আমার চেয়ে সিনিয়র হতে পারেন অথবা আমার চেয়ে জুনিয়র হতে পারেন, তিনি ভালো জানেন। কিন্তু আমি যে সময়টাতে ছিলাম সেই সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব,
এবং আমি ভালো ভালো পদে ছিলাম। মানে আমি যখন চাকরি করতাম মানে একেবারে ছাপোষা সাংবাদিক নয়, প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে বড় পদে চাকরি করেছি, এডিটোরিয়াল পদে চাকরি করেছি। তো যাই হোক, এনিওয়ে এই কারণে হলো কি, সাংবাদিক যারা সমাজ আছেন তাদের যারা এখন এই মুহূর্তে সিনিয়র আছেন, অনেকে আমার কলিগ ছিলেন, অনেকের সাথে আমি চাকরি করেছি, অনেকে আমার জুনিয়র ছিলেন, অনেকে সিনিয়র ছিলেন। তো এই কারণে হয় কি, এই পেশায় কেউ যদি ভালো করে আমি খুব আনন্দিত হই, আর কেউ যদি মন্দ করেন সঙ্গত কারণে আমার অপমান বোধ লাগে। তো এই তিনজন যে ব্যক্তি, এই তিনজন ব্যক্তি এখন বাংলাদেশের হিরো অব দ্য হিরো। আপনি যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশ আসলে শেখ হাসিনা হিরো নন, এমনকি বিএনপির তারেক রহমান সাহেবও হিরো নন। তাদের ক্ষমতার বলয় বৈভব অনেক, জনপ্রিয়তা অনেক বেশি। জনপ্রিয়তা থাকা, তারপরে প্রভাব থাকা, আগামীতে প্রধানমন্ত্রী হবেন, এটা একটা জিনিস। আর হিরো মানে হৃদয় থেকে, মানুষের হৃদয় থেকে কাউকে আপহোল্ড করা, তুলে ধরা। 2 নম্বর হলো যে কারো দিকে তাকিয়ে তার জন্য দোয়া করা, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তারপরে হলো ইচ্ছা জাগে যে ইস, আমি যদি একটু এইরকমভাবে চলতে পারতাম, কথা বলতে পারতাম। আমি পারছি না, আমার সাহস নেই, সুযোগ নেই, যেহেতু ওই লোকটা পারছে, আমি তাকে প্রার্থনা করি যে এরকম আমার একটা ভাই হোক, বা এরকম যদি আমার একটা সন্তান হতো। এরকম যখন আপনি আপনার মানসপটে কাউকে শ্রদ্ধার আসনে বসাবেন, মনে মস্তিষ্কে, তখন তিনি আপনার ব্যক্তিগত জীবনের হিরো। এখন এই বাংলাদেশে ধরেন কয়জন শেখ হাসিনার মতো একটা কন্যা সন্তানের পিতা হতে চান, তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনা কতটা হিরো। কয়জন তারেক রহমান সাহেবের মতো একজন সন্তান জন্ম দিতে চান, বা নিজের ছেলের নাম তারেক রহমান রাখতে চান। এই গত 10-12 বছরে বা গত 6-7 মাসে যে নবজাতক হয়েছে, আপনি দেখেন কেউ তারেক রহমান সাহেব নামে কোনো নাম রাখছেন কিনা, কিংবা কেউ ইউনুস নামে তার সন্তান রাখতে চান কিনা এই মুহূর্তে, যে আমার ছেলে হলে আর তার ছেলের নাম রাখবো ইউনুস, বা ইস আমার যদি ইউনুসের মতো একটা বাবা থাকতো, ইউনুসের মতো একটা ছেলে থাকতো। তো ফলে কি হলো যে আপনি জনপ্রিয়তা, ক্ষমতার থেকে বাদ দিয়ে আপনার যে হিরো, সেই হিরোর মধ্যে যে কয়জন হিরো এই মুহূর্তে বাংলাদেশে আছে, তার মধ্যে এই 3 জন লোককে আমি মনে করি তারা টপ হিরো, শীর্ষস্থানীয় হিরো। এখন জনাব ফজলুর রহমান বা জেডাই খান পান্না, অথবা জেডাই খান পান্না, জনাব ফজলুর রহমান, অথবা মাসুদ কামাল, তারা কিছুই করছেন না।